স্বপ্নকে জয় করতে হলে প্রতিটি মানুষকে অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম এবং কঠিন শক্তি দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে গন্তব্যে। স্বপ্নকে জয় করার জন্য প্রতিটি মানুষকেই সব সময় তার ইচ্ছা শক্তিকে অনেক বেশি শক্ত রাখতে হবে, তাহলেই স্বপ্নকে জয় করা যাবে। স্বপ্নকে জয় করার জন্য প্রতিনিয়ত নিজের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন সেটি যেটি আমরা জেগে জেগে দেখি, স্বপ্ন সেটি নয় যেটি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। স্বপ্নজয়ী অনুষ্ঠানে আমি শারমিন সেলিম তুলি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছেন এক স্বপ্নযোদ্ধা, যিনি প্রতিনিয়ত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করে যাচ্ছেন। তেমনই একজন স্বপ্নজয়ী যোদ্ধা আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন। আমাদের সাথে আছেন সঞ্জিদা। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, তবে অনেক বেশি ভালো লাগছে যে সেটে এসে তোমাকে দেখে। আসলে যে আমি চিন্তাও করি নাই যে সেটে আমার বন্ধু বসে থাকবে। ধন্যবাদ তোমাকে। আজকে আমরা কথা বলবো স্বপ্ন নিয়ে। তোমার স্বপ্ন নিয়ে কি ইচ্ছা, কতদূর যাওয়ার ইচ্ছা, এবং এখন তোমার কেমন চলছে, কি করছো তুমি? ধন্যবাদ শারমিন তুলি। তুমি শুধু শারমিন তুলি একজন এই না, তুমি আমার ভালো একজন বন্ধু বটেই। আমি তো তোমার কল্যাণ ফাউন্ডেশনের একজন মেম্বার, সেটা তো তুমি জানোই। তাছাড়াও আমি আমার জীবনে যে আমি এখন যেটা করছি সেটা হলো আমি বাংলাদেশ বেতারে নিউজ প্রেজেন্টার। এছাড়াও আমি কাজ করেছি দীপ্ত টিভিতে, আমি ভয়েস আর্টিস্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে আসছি। তাছাড়া বিভিন্ন বঙ্গ টিভি এগুলোতে আমার ভয়েস তো দিচ্ছি, এগুলো চলছে কাজ এই টুকিটাকি। আর এই তো তোমার সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য তোমার প্ল্যানিংটা কি? কি প্ল্যানিং নিয়ে তুমি আগাচ্ছ? তুমি কি এই জায়গাটাই থাকতে চাও, না অন্যদিকে তুমি তোমার মুভ করতে চাও, বা অন্য কিছু চিন্তা করছো? আসলে আমার অ্যাম্বিশন ছিলই যে আমি এমন একটা কিছু করব যেটা আসলে মানুষকে আমি জানাইতে পারবো, এরকম কিছু। তো এই জায়গার স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই ছিল, যদিও অনেক প্রতিকূলতা তো আছেই সেই জায়গা থেকে। তো স্বপ্নটা ছিল নিউজ প্রেজেন্টার হওয়ার। ইনশাআল্লাহ আল্লাহ সেটা করে দিয়েছেন, চলছে আলহামদুলিল্লাহ। তো এই স্বপ্নটা আরও বেশি বাস্তবায়িত করার জন্যই আমি বেতারে কাজ করছি, আমি অনলাইন ভিত্তিকেও কাজ করেছি, টিভিতে নিউজ পড়ি। আর এখন এই যে প্ল্যাটফর্মগুলো আছে, চ্যানেলগুলো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে যদি সেই সুযোগ বয়স থাকে ইনশাল্লাহ পড়ব। স্বপ্ন এটাই যে কাজ করে যাব। শুধু এটাই না, আমি ম্যাঙ্গো ট্রাভেলস অ্যান্ড কনসালটেন্সির সঙ্গেও কাজ করছি, সেখানেও কাজ করি ওদের সঙ্গে। তো আমার কাজগুলো আমি চাই না যে মানুষ শুধু একটা কিছুতেই ব্যস্ত থাক, ফোকাস করুক। আমার ইচ্ছা মানুষ যতটুকু পারে, যা পারে তাই যেন করার চেষ্টা করে তার সাধ্যের মধ্যে থেকে। তা না হলে মানুষ এগোতে পারবে না, একটা কিছু নিয়ে থাকলেই এগোতে পারবে না। তোমার একটা শেষ হলেই যে আর একটা পথ তোমার বন্ধ হয়ে যাবে এরকম কিছু না কিন্তু তুলি। আসলে মানুষের পথ নিজে দিয়ে তৈরি করতে হয়, নিজেরা তৈরি না করলে পথ কখনো সুগম হয় না। এটা অনেক কঠিন জিনিস। প্রতিটি মানুষেরই আসলে, বিশেষ করে আমাদের নারীদের, স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আমাদের কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়। তো তোমার জীবনে কি এমন কোনো বাধা এসেছে তোমার চলার পথে? আসছে, সবার জীবনে আমার মনে হয় একটু না একটু বাধা আছেই। বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো আরো বেশি বাধা। ছেলেদের কথা তো বললামই না, তারা তো স্বাধীন। নারীরা তো পরের ঘরে যখন চলে যায় তখন, আর আগেকার বাবা মা তো নিজের ছেলে মেয়েদেরকে তো আরো পৃথক করে রাখছে। সব বাবা মাই না, দেখা যাচ্ছে যারা একটু ধার্মিক গোড়ার, তারা কিন্তু মেয়েদেরকে কাজ করতে দিতে চায় না। সেটা তো ছিলই পরিবার থেকে যে আমার মেয়ে কাজ করবে না, বা আমার মেয়ে ঘরের বাইরে যাবে না, আমার মেয়ে উচ্চশিক্ষার জন্য বাইরেও যাবে না, এরকম ধারণা কিন্তু অনেক বাবা মারই ছিল আগের। এখন অনেক উন্নত হয়েছে বিশ্ব, এখন ডিজিটাল বাংলাদেশ আলহামদুলিল্লাহ, সব কিছুতে মানুষ অনেক কিছু শিখছে। তো আমার ব্যাপারেও ছিল অনেক বেশি প্রতিকূলতা ছিল, যে আমার যে ইচ্ছেগুলো ছিল যে আমি একটা কিছু করব,
তার আগেই তো বাবা মা বিয়ে দিয়ে দিয়েছেন অনেক ছোটবেলায়, যে স্বপ্নটা তখনই বন্ধ হয়ে যাওয়ার কথা এবং গিয়েওছে। তো তখন থেকে ইচ্ছে ছিল যে আমার তো বন্ধ হয়ে গেছে, আর সেই ছোটবেলায় বিয়ে, তারপরেই বাচ্চা। হ্যাঁ, তো তখন তো মানে কিভাবে কি করব, পড়াশোনাটাই শেষ করব কিভাবে, এটা নিয়ে ছিল অনেক বড় প্রতিকূলতা যে আমি পড়াশোনাটা শেষ করব কিভাবে। বাচ্চা নিয়ে পড়াশোনা করা, ইন্টারমিডিয়েট পাস, তারপরে অনার্স, তারপরে এমবিএ, সবই তো করতে হয়েছে। তো এইগুলোর পেছনের কাজ ছিল। আমার হাজবেন্ড একটু প্রথম দিকে ছিল যে না, মেয়েরা কাজ করবে না, তুমি বাচ্চা দেখো, এটাই কাজ, তুমি গৃহিণী গৃহিণীর মতোই থাকো। সব হাজবেন্ডরাই তাই করে, কিন্তু ওই আমার ইচ্ছাটাকে যখন দেখছে যে আমি কিন্তু থেমে নাই, আমি করতে চাচ্ছি। আমার ছোট বেবির বয়স যখন 10 বছর, তখন থেকে আমি কাজে ঢুকে যাই। হ্যাঁ, তো তখন ও দেখছে যে আমি কাজ করতে চাই। ও আমাকে বলেছিল যে তুমি যে কাজই করো, তোমার যতটুকু তুমি তোমার ক্যাপেবল, তুমি যদি পারো সেই জায়গাটুকু নিয়ে তুমি করবা, তোমার যোগ্যতা দিয়ে করবা, কখনো কোনো কারো কিছু দ্বারস্থ হয়ে না। যদি তুমি এটা পারো তাহলে আমি তোমাকে কাজ করতে দেব, এরকম একটা আমাকে কথা দিয়েছিল আমার হাজব্যান্ড। তো সেই জায়গা থেকেই ইচ্ছা ছিল যে তাহলে আমার তো এমন কিছু করতে হবে যেন আমিই করতে পারি। রাইট। হ্যাঁ, আমি করতে পারি। তো সে জায়গা থেকে আমার নিউজ প্রেজেন্টারের জন্য সিভি দেওয়া, এটা দেওয়া, ওটা দেওয়া, সব জায়গায়। তারপরে এক সময় ডাক আসলো, আল্লাহর ইচ্ছা, আমাকে কারো কাছে দ্বারস্থ হতে হয়নি আলহামদুলিল্লাহ। তবে মানুষ তো থাকে যে তুমি পরিচিত, তুমি আমাকে বললে যে দীপ্তি টিভিতে যাও, ওখানে সিভি দাও, এরকম তো অনেক বন্ধুরাই আছে যারা আমার সিভিটা নিয়ে দিয়েছে বা কিভাবে কি করতে হয় সেটা বলেছে। এভাবেই চলেছে। তখন সেই প্রতিকূলতা তো ছিল যে বাচ্চা দেখা, বাচ্চাকে স্কুলে নেওয়া, তারপরে চাকরি টিকিয়ে রাখা, তারপর সংসার। সংসারে তো সবাই আছে। আমরা তো একান্নবর্তী পরিবার মানে বুঝছই যে সবাই একসঙ্গে আমরা থাকি। সেই জায়গা থেকে সবার মন জয় করে যাওয়া। আমার শাশুড়িও চাইতেন না যে আমি খুব বাইরে কাজ করি, মন খারাপ তার ছিলই, শেষ পর্যন্ত তারও মন খারাপ ছিলই চলে যাওয়ার আগ পর্যন্ত। তো এগুলোও তো একটা প্রতিকূলতা। তারপর অনেক ভালোবাসতেন, যে আমার ইচ্ছাটাকে প্রায়োরিটি দিয়েছেন। তো হাজবেন্ড, এই তো প্রতিকূলতায় হাজবেন্ড চেয়েছে না, প্রতিদিনই অফিস যাওয়ার সময় মনে হয়েছে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, সে চায় তাড়াতাড়ি বাসায় ফেরার জন্য, কিন্তু আমি কি পারবো কিনা, এই সেই। তো তখন খুব কষ্ট হতো যে ও মাঝে মাঝে মন খারাপ করে থাকতো, এটা দেখতাম। ও যেদিন আগে চলে আসতো সেদিন আমার খুব কষ্ট হতো যে ও আগে চলে আসছে, ওর মনটা খারাপ যে আমি এখনো আসতে পারিনি, এরকম কিছু। তো এইরকম প্রতিকূলতা সংসারে ছিলই, যে আমি কাজ করব, আচ্ছা বাদ দাও, এরকম কাজ থাকতো সব সময়, মাঝে মধ্যে বলতো। তারপরে আস্তে আস্তে আমার হাজবেন্ডের সাপোর্টিং অবশ্যই ছিল, তা না হলে এত দূর আসা সম্ভব না। একটা নারীর পেছনে তার পুরুষ যদি থাকে তাহলে কিন্তু সে অনেক বড় হতে পারে। তো এই সব প্রতিকূলতা তো পেরিয়েই আমার হাজবেন্ড আমাকে সেই যোগ্যতার জায়গায় দাঁড় করাতে পেরেছি বলেই আজকে আমার হাজবেন্ড আমাকে এই জায়গাগুলোতে আসা যাওয়ার অনুমতি দিয়েছে। না, সে পারবে। এই যে স্বপ্ন দেখা, সবাই কিন্তু আমরা স্বপ্ন দেখি, হ্যাঁ। তুমিও স্বপ্ন দেখো। এই যে তোমার স্বপ্নটা কি, সামনে তুমি কি স্বপ্ন দেখো, মানে তুমি তোমাকে কোথায় নিয়ে যেতে চাও তোমার স্বপ্নের মধ্য দিয়ে? আমার স্বপ্নটা কি জানো, আমার মনে হয় যে আমি যদি সব নারীদেরকে বলতে পারতাম যে তোমরা একটা কিছু করো, নিজের পায়ে দাঁড়াও, হ্যাঁ, নিজে ইনকাম করো, নিজের ক্ষমতায়ন, নিজের যোগ্যতায় করা কিছু, এটা যে প্রত্যেকটা নারীর জন্য এত বড় একটা অধ্যায় বা ধাপ বলতে পারো, সেটা হয়তো সব নারীরা বোঝে কিনা জানি না। আমাদের নারীদের এইটাই হওয়া উচিত যে আগে নিজেকে শিক্ষিত করা, নিজেকে কিছু করা, নিজে কিছু করা, তারপরে অন্য কিছু ভাবা। হ্যাঁ, সমাজ এরকম প্রতিকূলতা তো আছেই সমাজে, তারপরেও কিন্তু তুমি চাইলেই পারবা। একটা মেয়ে কিন্তু চাইলে অনেক প্রতিকূলতা থাকবে, যদি তোমার জায়গাটা তুমি দেখাই দিতে পারো, সো এটা উইন করা সম্ভব আমার মনে হয়। তো আমিও চাই যে এই যে তুমি যেহেতু এই যে একজন ভালো একজন কল্যাণ ফাউন্ডেশনের একজন চেয়ারম্যান, যে তুমি যে এত কিছু করছো, তোমার স্রোতধারা আছে, তোমার হচ্ছে মডার্ন লাইফ হসপিটাল আছে, এই যে তুমি কত কাজ করছো, তারপরে তোমার
বেয়ার ব্রিজ হচ্ছে ফিটনেস সেন্টার আছে, যেখানে Right, আমিও গিয়েছি মেয়েদের জন্য। গিয়েছি। এগুলো তো সবই মেয়েদের জন্য কাজ করছো। তো এইরকম কাজ আমারও ইচ্ছা করে যে আমিও তোমার মতো আরো বেশি কিছু যেন করতে পারি, মেয়েদেরকে নিয়ে শেখানো, মেয়েদেরকে দেখানো। তুমি একটা ভালো উদ্যোক্তা, এটা আমার সবচেয়ে আরো বেশি ভালো লাগে। কত মেয়েদের তুমি শিখাচ্ছ, দেখাচ্ছ। আমি কিন্তু একদিন তোমাকেও বলেছিলাম আমি তোমার কাছে যে একদম ধরে ধরে তোমার এই কাজগুলো শিখতে চাই, যে কিভাবে একটা মেয়ে উদ্যোক্তা হয়ে উঠতে পারে। তো এইটা আমারও এরকমই স্বপ্ন যে আমিও যেন এরকম প্রত্যেকটা মেয়েদেরকে ভালো কিছু করাইতে পারি, শিক্ষা দিতে পারি। স্বপ্ন দেখলেই কিন্তু স্বপ্ন জয় হয়, স্বপ্ন না দেখলে স্বপ্ন জয় হয় না। এই যে ধরো তুমি আজকের সানজিদা, তুমি যদি মনে করো যে তুমি 10 বছর আগে ব্যাক করবা, তোমার কিছু ভুল ছিল, সেটা তুমি কোন ভুলগুলা তুমি 10 বছর আগে ব্যাক করলে শুধরাতে চাও? সময়কে একটু মূল্যায়ন দেওয়া সবচেয়ে বড় একটা জিনিস। হ্যাঁ, 10 বছর আগে একদম যখন right। ছিলাম, তখন কিন্তু সময়কে ওইভাবে মূল্যায়নটা বুঝি নাই। হ্যাঁ, তো এখন যখন সময় পেরিয়ে যাচ্ছে তখন বুঝতে পারছি আমরা যদি সেই সময়ে সময়কে মূল্যায়ন করতে পারতাম, সময় ধরে কাজ করতে পারতাম, আজকে মনে হয় আরো অনেক কিছু করতে পারতাম, আরো অনেক কিছু করার আমাদের। এরকম মনে হয় আমার, যে আমি এই জিনিসটাকে শুধরাতাম। এই যে তুমি মনে করো যে তোমার 10 বছর আগের যে সময়টা, এটা তো তুমি শুধরাতে পারছিলা না বা এখন পাচ্ছ না, তো জি। তুমি ভবিষ্যতের যে প্রজন্ম যারা এগিয়ে যেতে চায় তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? তারা কিভাবে আগাবে? বা তাদেরকে আমি একটা কথাই বলবো, সবার আগে সময়, সময়ের মূল্য দিতেই হবে। সবাই যদি সঠিকভাবে সুন্দরভাবে সময়টাকে মূল্যায়ন করে, রুটিন মেনে যদি কাজগুলো সম্পাদন করে, তাহলে সমস্ত কাজ একটা দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, অনেক কাজ পড়ে থাকে না। আর যে দিনের কাজ সেদিনের সবারই করা উচিত। সেটা আমি আমার সন্তানদেরকেও বলি, সব সন্তানদেরকে বলি, ভাই বোনদের বলি, সবাইকেই বলি যে সবাই যেন টাইমলি সময়ের কাজ সময়ে করে, তাহলেই অনেক এগিয়ে যেতে পারবে, ভবিষ্যৎ সফলতা আসবে। তুমি তো আলোকিত নারী ফাউন্ডেশনের সাথে আছো। তো আলোকিত নারী ফাউন্ডেশনের মেন উদ্দেশ্য কিন্তু তারা উদ্যোক্তা তৈরি করে, উদ্যোক্তা নিজেও কর্মসংস্থান তৈরি করে এবং আদার্স আরো অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করে। তে তুমি কি এই আলোকিত নারীতে থেকে চিন্তা করেছো যে তুমি একজন উদ্যোক্তা হবে? অবশ্যই, আমি চিন্তা করেই সেদিন কিন্তু ওই প্রশ্নটা তোমাকে করেছিলাম যে আমি তোমার কাছে থেকে মানে একদম ছোট ছোট জিনিসগুলো থেকে দেখতে চাই যে কিভাবে একটা নারী আরো ভালো উদ্যোক্তা হয়ে উঠতে পারে। আমার এটা চিন্তা সবসময় ছিল। হ্যাঁ, আর তোমাকে দেখে তো আরো বেশি খুব ভালো লাগে যে আমিও যেন সবার জন্য একদম বড় একটা উদ্যোক্তা হতে পারি। ছোট ছোট স্বপ্ন দিয়ে শুরু করি না কেন, উদ্যোক্তা হতে গেলে তো আমার বড় কিছু দিয়েই শুরু করতে হবে এমন কিছু না। হ্যাঁ, এরকম ইচ্ছা বা এরকম কাজ করার ইয়ে সবসময়ই আছে, এবং করতেও আমি করি না তাও না, ছোটখাটো কিছু ওর মধ্যেই করি যে তোমরা এটা করো ওটা করো, অনেকে অনেক কিছু দিয়ে করা এই। অনেক ধন্যবাদ তোমাকে। কথা হচ্ছিল তোমার সাথে। আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাব। দর্শক আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আমরা আবার আসছি বিরতির পর। বিরতির পর আমরা আবার যাচ্ছি স্বপ্নজয়ী অনুষ্ঠানে। স্বপ্ন বলতে তুমি তোমার দৃষ্টিতে কি বুঝো? স্বপ্ন, এটা তো অনেক বড় পরিসর, স্বপ্ন মানেই তো অনেক বড়। তো স্বপ্ন বলতে তো সবার জীবনে একটা অ্যাম্বিশন থাকে, আমি কি করব, ভালো থাকবো কিনা, পরিবার ভালো থাকবে কিনা, নিজে কি ভালো কিছু করা যায় কিনা। স্বপ্ন থাকেই তো, কেউ চায় ইঞ্জিনিয়ার হইতে, কেউ চায় ডাক্তার হইতে, কেউ চায় অনেক কিছু, অনেক প্রফেশন আছে। তো সমাজে তো অনেক কাজ চলছে, কাজেরই এটা হচ্ছে। তো এভাবেই তো এগিয়ে যাচ্ছে। স্বপ্ন বলতে আমি যেটা বুঝি, এই যে এককভাবে না, আমার কাছে মনে হয় স্বপ্ন মানে সবাইকে নিয়েই স্বপ্ন। এই যে আমার কাজগুলো যেটা করছি, আমি নিউজ প্রেজেন্টার, আরো ভালো করে করতে চাই, সবাইকে মেসেজ দিতে চাই যে একটা মেয়ে পারে, অনেক কিছুই পারে যদি সে চেষ্টা করে। আর স্বপ্ন তো শেষ নাই,
এই যে আজকে এখানে আসছি, এটাও একটা বড় স্বপ্ন যে কাজ করব, আসবো, কথা বলবো। তো স্বপ্নের আসলে শেষ নাই। স্বপ্ন বলতে আমি বুঝি যে ভালো থাকা, ভালোভাবে বেড়ে ওঠা, ভালো কিছু করা, মানবিক কিছু করা, এটাই স্বপ্ন। স্বপ্ন বলতে আমার কাছে এটাই। স্বপ্নকে তুমি কি মনে করো যে শুধু তুমি নিজেই দেখবে, নাকি পারিপার্শ্বিক আরো আদার্স মানুষকে নিয়ে বা মানুষকে বুঝাবে স্বপ্ন দেখার? তুমি কি মনে করো? আমি এটাই বললাম যে স্বপ্ন মানেই একারই না। সেটা আমি আগেও বলেছি, স্বপ্ন আমি সবাইকে নিয়েই দেখতে চাই, একার জন্য না। হ্যাঁ, আশেপাশের মানুষগুলোকে নিয়ে দেখতে চাই। আমার স্বপ্ন যেন তারা স্বপ্নে জয়ী হতে পারে। আমি যদি স্বপ্নে মনে করি যে আমি এই স্বপ্নটা দেখছি, আমি একটা বড় একটা বুটিক হাউস দিব, কথার কথা, সেখানে আমার অনেক মেয়ে কাজ করবে। রাইট। হ্যাঁ, সেই স্বপ্নটা তো আরো স্বপ্ন, আরো কয়েকটা মেয়ের স্বপ্ন হচ্ছে যে সে সেখানে কাজ করতেছে। তো এই জিনিসটাই হচ্ছে স্বপ্ন মানেই একা না। স্বপ্ন, আমার স্বপ্ন মানেই আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবাইকে সাহায্য করা, সবাইকে আমি যতটুকু আমার মানে ইয়ে আছে ততটুকু দিয়েই আমি সাহায্য করতে চাই, সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই, এককভাবে না। আচ্ছা, তুমি যে এই স্বপ্ন দেখছো বা স্বপ্নে পৌঁছাতে চাচ্ছ, স্বপ্নকে বাস্তবায়ন করতে চাচ্ছ, তুমি কি মনে করো যে এখন তোমার হাজবেন্ড তোমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমার সাথে সহযোগিতা করছে? তোমার বাচ্চারা কি তোমাকে সহযোগিতা করছে? আসলে কি, আমি প্রথমেই বলেছি যে স্বপ্ন পূরণ করা যতটা মানে সহজ না, এটা কঠিন। স্বপ্ন দেখা কিন্তু সহজ, কিন্তু স্বপ্ন পূরণ করা কঠিন। সেটা পারিবারিক হতে পারে, পারিপার্শ্বিক হতে পারে, সব কিছুই। তো আমার হাজবেন্ড, আমার বাচ্চারা এখন কি চাই, এখন আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, যেহেতু আমি যদি আমার যোগ্যতা যতটুকু আমি করতে পেরেছি সেটা থেকে তারা চাইবে নিশ্চয়ই ডাউনে যাব না, নিশ্চয়ই ভালো কিছু করব। তাদেরও ইচ্ছা যে মানুষের সেবা করা। আমার হাজবেন্ডও সবসময় মানুষের সেবা করে আসছেন, ওনারও মন মানসিকতা এরকমই যে মানুষের সেবা করি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে হ্যাঁ, অবশ্যই মানুষের সেবা করব, এই আমার হাজবেন্ড কখনোই মানা করবেন না। আর আমার বাচ্চারা তো মা যেহেতু বলেছে, এটাকে মূল্যায়ন করবে। আমি আশা করি যে মূল্যায়ন করবে। কষ্ট হবে, হয়তো বোঝাইতে কষ্ট হবে, হয়তো বলবে যে তুমি এখন অনেক দেরি হয়ে গেছে। আমার মনে হয় যে কোনো কাজ দেরি না, সব কাজই না মানে এটাই শুরু। যখন থেকে শুরু করবা তখন থেকেই শুরু। আচ্ছা, তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়টা কোনটা ছিল? ধরো তোমাকে ভেঙে দিতে পারতো, এরকম সময় কি তোমার মনে পড়ে তোমার জীবনে? হ্যাঁ, মানুষের জীবনে তো কঠিন সময় আছেই। আসে, ভেঙে দেয় না এরকম না, কিন্তু ভেঙে দেয়। সেটা হতে পারে তার পার্সোনাল কিছু, রাইট। সেটা হতে হতে পারে পারিবারিক কিছু, এরকম। তো ওরকম ভেঙে দেওয়ার মতো যে হয়নি এরকম কিন্তু না। কাজের ক্ষেত্রেও অনেক কিছু হয়েছে। আমি যখন কাজ করেছি তখন যে প্রতিকূলতা ছিল, সেখানে আমাকে আমার সবচেয়ে কষ্টের ছিল যে সেখানের পারিপার্শ্বিক পরিবেশ, সেখানকার মানুষ সবাই সবাইকে নিতে পারে না, সবাই সবাইকে উপর উঠতে দেয় না, নিচে টেনে নামাতে চায়। তো ওই জায়গাটাই ছিল আমার কাছে, আমার পরিবারের চেয়েতে আমার কাছে মনে হয়েছে বাহিরটায় আমাকে জয় করাটাই, এটা আমার কাছে ছিল কঠিন। হ্যাঁ, তো ওটা কিন্তু আমাকে মাঝে মধ্যেই খুব ভেঙে দিত। আমি একদম ভেঙে যেতাম, তারপরেও আমি উঠে দাঁড়াইতাম, না আমার এটা থেকে উঠে দাঁড়াতেই হবে, না আমার এটাকে ঠিক করতেই হবে, এরকম একটা মনোভাব ছিল। এরকম তো হয়, এরকম মানে কষ্ট লুকিয়ে থাকা কষ্ট অনেকই আছে। তোমার সেই কঠিন সময় থেকে উঠে দাঁড়ানোর তোমার টার্নিং পয়েন্টটা কি ছিল? টার্নিং পয়েন্টটা ছিল আমার নিজের প্রচেষ্টা। সবচেয়ে রাইট। বড় ছিল আমার নিজের প্রচেষ্টা, বুঝছো তুলি। আমি যতবারই ভেঙে পড়েছি মনে হয়েছে আমার পারিবারিকভাবে খুব কমই ভেঙে পড়েছি। আমার মনে হয় আমার বাইরের জগতে হয়তো আমি খুবই সিম্পল,
আমি হয়তো এই প্রসাধনী জগতের সঙ্গে হয়তো অনেক সময় মিলাইতে পারি না নিজেকে। তারা অন্যরকম, আমার কাছে মনে হয় অন্যরকম, আমি অন্যরকম, আমার নিজের কাছে মনে হয়। তো আমি ওই জগৎটার সঙ্গে সবসময় মিলাইতে পারি না, আমি ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি না, মানে চাইও না, সবচেয়ে বড় কথা আমি চাই না। তো এই জায়গাটায় প্রতিকূলতা আমার সবসময় ছিল। হ্যাঁ, আমি একটা নেগেটিভ বা বাজে কোনো মুক্তি করে মানুষকে কথা বলতে পারি না। মানুষ কিন্তু হরহামেশাই বলছে এটা, মানে করে আসছে আচরণগুলো, কিন্তু আমার হয় না। সে জায়গায় আমি অনেক সময় ভেঙে পড়েছি যে আমি তো এটা পারছি না, মানুষ এটা পারছে, আমি তো এটা পারছি না, তাহলে কি আমার মানুষের মতো হওয়া উচিত? কিন্তু আমার কাছে মনে হয়েছে না, আমি তাই থাকবো, আমি মানুষেরটা দেখে কেন চেঞ্জ হব? এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল, খুব বড় চ্যালেঞ্জ ছিল। তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি একটি স্বপ্ন দেখতে যাচ্ছ বা দেখছো, এটা তোমার পক্ষে সম্ভব না? এটা কি কখনো মনে হয়েছে যে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করা তোমার সম্ভব না? এবং তুমি তখন কিভাবে তোমার নিজেকে সামলে নেও? হ্যাঁ, মনে তো অবশ্যই হয়। যেমন এই যে তোমার উদ্যোক্তার কথাই বলছি, এই স্বপ্নটা কিন্তু আমি যখন তোমাদের দেখেছি বা অনেক নারীরা করছে, সবাই করে যারা অনেক বড় বড় উদ্যোক্তা, তখন আমার মনে হয়েছে যে আমি তো অনেক ক্ষুদ্র একটা মানুষ। তখন আমি কি এই যে বড় ধরনের এই যে তোমরা যে কাজগুলো করছো কল্যাণ ফাউন্ডেশনে, তারপরে কত কিছু কাজ করতেছো, এই কাজগুলোর সঙ্গে আমি কি একা পারবো এটা করতে? আমি কি এই ছোট্ট একটা মানুষ, আমি কি পারবো? একদম সাধারণ মানুষ। আর তারপরও থাকতে হবে অ্যাবিলিটি, থাকতে হবে আমার যতটুকু সাপোর্ট, সেটা আমি কি অ্যাফোর্ড করতে পারবো? আমার বাচ্চাকে বাইরের দেশে পড়ানো, সেটা করছি। তারপরেও আমি একটা উদ্যোক্তা তৈরি করব, এটাকে আমি আসলে পারবো? এই জিনিসগুলো আমার সব সময় ভাবায়। এইগুলো থেকে মনে হয়েছে যে আমি কি পারবো কিনা, এরকম চিন্তা তো অবশ্যই আসছে। আমরা এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, তবে যাওয়ার আগে তোমার কাছে আমি একটা জিনিস শুনতে চাই। সেটা হলো, মনে করো যে কেউ যদি মনে করে যে আমি একদম ভেঙে পড়ছি বা আমার স্বপ্ন আর বাস্তবায়ন হওয়া সম্ভব না, আমি থেমে যাচ্ছি, তো তার জন্য তোমার উপদেশটা কি? তুমি কি বলতে চাও তাদের উদ্দেশ্যে? না, কখনোই থেমে যাওয়া যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা তো, আমাদের প্রতিকূলতা থাকবেই, অনেক কথা শুনতে হবে, অনেক কিছু, নিজেদেরকেও সমঝোতার মধ্যেও নিয়ে আসতে হবে। আমরা যা চাই তাই করব, এরকম মনোভাবও কিন্তু থাকলে সমঝোতা হবে না। তো সমঝোতা করেই একটা মেয়েকে এগোতে হয়। তো আমার মেসেজ একটাই যে তোমার অদম্য মনোবল থাকতে তো হবেই সবার ফার্স্টে, তারপরে সমঝোতারও একটা মন মানসিকতা থাকতে হবে। যদি তুমি না করো তাহলে তোমার প্রতিদ্বন্দ্বী বাড়তেই থাকবে। হ্যাঁ, তো তখন তুমি মাথা উঁচু করে নাড়া দিয়ে উঠতে পারবে না, একদম। তোমাকে নামাতেই থাকবে। তো তোমার ওই অদম্য মনোবল থাকতে হবে, তার সঙ্গে সমঝোতাও থাকতে হবে যে না, ও এটা করছে, ওটাকে আমি মাথায় নিব না, আমি আমার কাজটা করি না কেন। এটাই আমার মেসেজ, যে সবাই যেন এটাকে মনে রাখে। আর সময়ের কথা তো বলেইছি, যে সময়টা সবার আগে। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কাছ থেকে স্বপ্নজয়ী নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি। তোমাকে আমাদের অপরাজিতার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। এই স্বপ্নজয়ী অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, অনেক ভালো লাগছে। আবার যেন দেখা হয়, সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে গ্রিন টিভিতে আমাদের স্বপ্নজয়ী দেখার জন্য চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।